বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ অমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা জানো যে বিশ্বব্যাপী যে দুর্যোগ চলছে তারই প্রেক্ষাপটে আমাদের ক্লাসগুলো দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। এই পরিস্থিতিতে তোমাদের প্রাক নির্বাচনী সময়কালীন প্রায় আসন্ন। এমতাবস্থায় কর্তৃপক্ষ আমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ্যক্রম শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন। তারই প্রেক্ষিতে আমরা আজকে প্রাক নির্বাচনী পরীক্ষার যে পাঠ্যক্রম আছে তা আমরা ক্লাসের ভিত্তিতে তোমাদেরকে সম্পন্ন করার প্রয়াস চালাচ্ছি। আজ আমরা প্রাক নির্বাচনী পরীক্ষার প্রথমে সিলেবাস সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিতে চাই। তারপরে আমরা সেই অনুযায়ী বিভিন্ন অধ্যায় ভিত্তিক আমরা বিভিন্নভাবে আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে সেগুলোকে সম্পন্ন করার চেষ্টা করব এবং তোমাদের সহযোগিতা আশা করছি, যাতে তোমরা সহযোগিতামূলক আচরণের মাধ্যমে এই ক্লাসগুলোকে ফলপ্রসূ করতে পারো। আমরা প্রথমেই প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস নিয়ে আলোচনা করতে চাই। আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি প্রথম পত্রের অধ্যায় 5 হিসাব বিজ্ঞানের নীতিমালা, অধ্যায় 6 প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, অধ্যায় 7 কার্যপত্র, দ্বিতীয় পত্রের অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অধ্যায় 7 উৎপাদন ব্যয় হিসাব, অধ্যায় 9 ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, প্রশ্নপত্রের দিক নির্দেশনা। যেভাবে আমাদের পরীক্ষায় আসবে সেটা আমি তুলে ধরেছি। আমি একটু বিশ্লেষণ করছি যে পূর্ণমান 100, সময় 3 ঘন্টা, বহু নির্বাচনী বা MCQ 6টি অধ্যায় থেকে 5টি করে মোট 30টি, নম্বর 1 = 30 নম্বর। সৃজনশীল বা CQ পূর্ণমান 70। ক বিভাগে আবশ্যিক দ্বিতীয় পত্রের অধ্যায় 5 থেকে 2টি প্রশ্ন বা উদ্দীপক থাকবে। 2টি উদ্দীপকের নম্বর 20 নম্বর। খ বিভাগে অবশিষ্ট অধ্যায় থেকে মোট 9টি প্রশ্ন থাকবে। সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 10 = 50। এই মোট 30, 20 এবং 50 = 100 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমাদের আশা করি ধারণা হয়েছে। আমরা এই আলোকেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আমরা এখন চলে যাব আজকের পাঠে। আমরা আজকে কোন অধ্যায় নিয়ে আলোচনা করতে চাই। আজকের পাঠে আমরা আলোচনা করব দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অধ্যায় 5, যাকে আমরা বলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি। আমরা এই অধ্যায় আলোচনায়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখান থেকে বোর্ড ফাইনাল পরীক্ষাও 2টি উদ্দীপক থাকবে আবশ্যক এবং এই 2টি উত্তর দিতে হবে। তাই এই চ্যাপ্টারটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি অনেক বড়, তাই আমরা অনেকগুলো ক্লাস এই অধ্যায়ের উপর নেব। আমরা তোমাদের সহযোগিতা চাচ্ছি যাতে করে আমরা সুসম্পন্ন করতে পারি। আমরা প্রথমেই এই অধ্যায়ের আজকের পাঠে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী উপস্থাপন করছি। প্রথমেই আমরা জানব যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে। যৌথ মূলধনী কোম্পানি বলতে 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত, নিবন্ধিত ও পরিচালিত ব্যবসা
সংগঠনকেই যৌথ মূলধনী কোম্পানি বলে, যা একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান। আমরা জানি যেমন বেক্সিমকো লিমিটেড, স্কয়ার লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, আমরা এরকম জয়েন্ট স্টক কোম্পানি অনেকগুলি নাম জানি এবং সারা বিশ্বেই এই জয়েন্ট স্টক কোম্পানি সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা সংগঠন এবং সবচেয়ে টেকসই এবং কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন সংগঠন, যা আইনের মাধ্যমে জন্ম হয় এবং আইনের মাধ্যমেই পরিচালিত হয়। আন্তর্জাতিক হিসাবমান 1 অনুযায়ী আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর 5টি অংশ। এই 5টি অংশ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 5টি অংশ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে সবিস্তারে একটু বলতে চাই যে সনাতনী নিয়মে আমি দেখাচ্ছি। সনাতনী নিয়মে যে আমরা জানি 5টি অংশের একটি নাম, 1 নম্বরটির নাম ছিল ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব। 2 নম্বরটির নাম ছিল লাভ লোকসান আবন্টন হিসাব। 3 নম্বরে আর্থিক অবস্থার বিবরণী। 4 নগদ প্রবাহ বিবরণী। 5 আর্থিক বিবরণীতে উপস্থাপিত টিকা ও গণনা কার্য। আধুনিক নিয়মে এখন মডার্ন মেথডে এই বিষয়গুলোর নাম একটু পরিবর্তিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আধুনিক নিয়মে এর একটির নাম প্রথমে বিশদ আয় বিবরণী, 2 নম্বর মালিকানা সত্ত্ব বা সংরক্ষিত আয় বিবরণী, 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী, 4 নম্বর নগদ প্রবাহ বিবরণী এবং 5 নম্বর আর্থিক বিবরণীতে উপস্থাপিত টিকা সমূহ ও গণনা কার্য। তাহলে আমরা দেখতে পেলাম যে আন্তর্জাতিক হিসাবমান 1 অনুযায়ী আর্থিক বিবরণীর যে 5টি অংশ আছে, আমরা 5টি অংশ সম্পর্কে ধারণা নিলাম যে আমাদের যা করতে হবে তা হলো বিশদ আয় বিবরণী, 2 নম্বর মালিকানা সত্ত্ব ও সংরক্ষিত আয় বিবরণী, 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী এবং 4 নম্বর নগদ প্রবাহ বিবরণী, 5 নম্বর আর্থিক বিবরণীতে উপস্থাপিত গণনা কার্য টিকাসমূহ। বলে রাখা ভালো যে এখানে যেহেতু আমরা নগদ প্রবাহ বিবরণী, তোমরা জানো আমাদের একটি অধ্যায়ের নামই নগদ প্রবাহ বিবরণী, তাই আমরা এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর এই অংশে নগদ প্রবাহ বিবরণী সাধারণত আলোচনা করব না। এটি আমরা নগদ প্রবাহ বিবরণীর অধ্যায়ে এটা বিস্তারিত আলোচনা করব। আমরা এছাড়া বাকি যে অংশগুলো আছে এগুলো আমরা আলোচনা করব এবং এগুলোকে ব্যবহারিকভাবে আমরা দেখাবো। বিশদ আয় বিবরণী আমরা আজকে শিখব। বিশদ আয় বিবরণী শেখার ক্ষেত্রে আমাদের জানা দরকার যে আসলে বিশদ আয় বিবরণীটা কী। আমরা জানি বিশদ আয় বিবরণী হলো স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। বৈধভাবে মুনাফা অর্জনই যেহেতু সকল ব্যবসায়ের মূল লক্ষ্য, তাই বিশদ আয় বিবরণের মাধ্যমেই একমাত্র ব্যবসায়ের প্রকৃত নিট লাভ বা নিট ক্ষতি জানা সম্ভব। এটি 2 ভাবে প্রস্তুত করা হয়। এক ধাপ আয় বিবরণী, যাকে বলা হয় সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সাধারণত সেবাদানকারী প্রতিষ্ঠানে এই ধরনের আয় বিবরণী প্রস্তুত করা হয়, যেমন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, আইন সংক্রান্ত সেবা দানকারী প্রতিষ্ঠান, মেরামত সেবা প্রতিষ্ঠান, প্রকৌশলী সেবা প্রতিষ্ঠান, পরামর্শ দান সংক্রান্ত প্রতিষ্ঠান, হোটেল ও রেস্টুরেন্ট সংক্রান্ত প্রতিষ্ঠান। আর যে সকল প্রতিষ্ঠানে ক্রয় এবং বিক্রয় থাকে না, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় থাকে না, সেই সকল প্রতিষ্ঠানেই এই জাতীয় 1 ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়। আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী বা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এটি সাধারণত মার্চেন্ডাইজিং বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী, যেখানে 3টি ধাপে এই ধরনের প্রতিষ্ঠানের আয় নির্ণয় করা হয়। আমরা জানি সেই 3টি ধাপ হলো, প্রথমত হলো মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয়,
দ্বিতীয়ত হলো পরিচালন আয় বা পরিচালন ক্ষতি নির্ণয়। তার শেষ ধাপে আমরা জানি কর পূর্ব নিট লাভ বা কর পূর্ব নিট ক্ষতি অথবা কর পরবর্তী নিট লাভ বা কর পরবর্তী নিট ক্ষতি নির্ণয়। আমরা এক ধাপ বিশিষ্ট এই আয় বিবরণী সংক্ষেপে আমরা উপস্থাপন করলাম, যেখানে সহজে এক ধাপ বিবরণীর সংক্ষিপ্ত নমুনা সকল প্রকার আয়সমূহ বাদ সকল প্রকার ব্যয়সমূহ সমান সমান নিট লাভ। এটি খুব সহজে মনে রাখার জন্য আমাদের স্মরণ রাখা দরকার। আমরা এখন বিশদ আয় বিবরণীর একটি চার্ট বা তালিকা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা একটু কষ্ট করে লক্ষ্য করো যে আমরা পুরো নমুনাটাই উপস্থাপন করছি, যাতে করে তোমরা সহজে এই বিষয়টি বুঝতে পারো। আমরা দেখতে পাচ্ছি নিম্নে একটি নমুনা দেওয়া হলো। প্রতিষ্ঠানের নাম থাকবে প্রথমে, বিশদ আয় বিবরণী ড্যাশ তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আয়সমূহ এবং টাকার ঘর দুটি থাকবে। আয়সমূহের মধ্যে আছে সেবা আয় থেকে আয়, বিনিয়োগ থেকে আয়, ব্যাংক জমার সুদ, লভ্যাংশ প্রাপ্তি, প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সালামি, বিবিধ আয় এবং তারপরে মোট আয়। মোট আয়টা এই ঘরে চলে আসবে। এরপরে আমরা ওই প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয়সমূহ উপস্থাপন করব। ব্যয়গুলোতে লক্ষ্য করো যে ব্যয়তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যয়সমূহ ভাড়া খরচ, বেতন খরচ, বিমা খরচ, বিদ্যুৎ খরচ, বিজ্ঞাপন খরচ, যোগাযোগ খরচ, যাতায়াত খরচ, ঋণের সুদ, আপ্যায়ন খরচ, স্থায়ী সম্পদের মেরামত, স্থায়ী সম্পদের অবচয় এবং বিবিধ খরচ এবং এটা মোট খরচ নামে আমরা পেয়ে যাব। এবং মোট আয় থেকে মোট খরচ বাদ দিয়ে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি বের করব। এবারে আমরা এই বিশদ আয় বিবরণী শেখার জন্য আমরা একটি উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা একটি উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। যে আমরা এখানে দেখছি 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে নবীনা ট্রেডার্সের আয় ব্যয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। সেখানে দেওয়া আছে হিসাব শিরোনাম টাকা। এখানে ওই নবীনা ট্রেডার্সের বিভিন্ন আয় ও ব্যয়গুলো আমরা উপস্থাপন করছি। যেমন আয়গুলোর মধ্যে আছে সেবা আয় 60,000 টাকা, লভ্যাংশ আয় 10,000 টাকা, অবচয় খরচ 7,000 টাকা, বেতন খরচ 12,000 টাকা, সুদ খরচ 6,000 টাকা, ভাড়া খরচ 28,000 টাকা, কমিশন আয় 12,000 টাকা এবং এর সাথে কিছু প্রাসঙ্গিক তথ্যাবলী দেওয়া থাকে, যেগুলো ওই প্রতিষ্ঠানের সঠিক আয় ব্যয় নির্ধারণের জন্য অত্যন্ত জরুরি এবং এগুলো বিবেচনা না করলে সঠিক ফলাফল পাওয়া যাবে না। এ জাতীয় বিষয়গুলোকে আমরা জানি অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় বলা হয়। আমরা উক্ত প্রতিষ্ঠানের কিছু সমন্বয় তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে সমন্বয়ের মধ্যে আছে বেতন খরচ বকেয়া 2,000 টাকা, সেবা আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি 15,000 টাকা, 3 নাম্বার ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে 8,000 টাকা। উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে নবীনা ট্রেডার্সের আয় বিবরণী প্রস্তুত করা। আমরা এখানে সৃজনশীল প্রশ্নপত্রের মতো কোনো উদাহরণ না, আমরা অংশ হিসেবে এটি উপস্থাপন করছি এবং ছোট ছোট অংশে আমরা বিষয়গুলোকে শিখে আমরা পূর্ণাঙ্গভাবে উদ্দীপকের আলোকে বিষয়গুলো আলোচনা করতে চাই। তোমরা আশা করি এটি সহজেই বুঝবে এবং তোমরা আমাকে সহযোগিতা করবে, তাহলে তোমরা সহজেই বিষয়টি বুঝতে পারবে। আমরা এবারে এই গাণিতিক উদাহরণটি আমরা সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি নবীনা ট্রেডার্সের যে আয় ব্যয় সংক্রান্ত তথ্যাবলী এবং কিছু সমন্বয় দেওয়া ছিল, সেগুলোর আলোকে আমরা নবীনা ট্রেডার্সের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আমরা এখন কাগজ কলম নিয়ে রেডি থাকব। সবাই আমার সাথে সহযোগিতা করো। আমরা এবার এই উদ্দীপকটির আলোকেই আমরা একটি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আমরা প্রথমেই
এই নবীনা ট্রেডার্সের আয় ব্যয় বিবরণী প্রস্তুতের আমরা ঘর কেটে নেব। ঘর কাটার আগে আমরা করে নিচ্ছি, তোমরা দেখো কিভাবে আমরা কাটতে হয়। আমরা নবীনা ট্রেডার্সের আয় ব্যয় বিবরণী ঘর কাটবো এভাবে। আমরা ঘর কেটে নিলাম। এবার আমরা ঘরগুলোর মধ্যে আমরা আমাদের ইয়েগুলো লিখব। নবীনা ট্রেডার্স, নবীনা ট্রেডার্স বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। আমরা বিবরণ টাকা আমরা 3টা টাকার ঘর দিব এই কারণে যে সাধারণত আমরা যখন কোনো আইটেম বা দফা লিখব, যদি ওই আইটেম বা দফার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে আমরা মাঝখানের ঘরে দেব, আর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে আমরা প্রথম ঘরে দেব। আর আইটেমগুলো লেখার পর আমরা আইটেমগুলোর যোগফল তৃতীয় কলামে অর্থাৎ আউটার কলামে দিয়ে দেব। এভাবে করলে বিষয়টি খুব সুন্দর হয়, তাই আমরা করব। তাহলে আমরা প্রথমে আমরা আয়সমূহ প্রথমে লিখব। আয়সমূহ আমরা দেখতে পাচ্ছি সেবা আয়। প্রথমে সেবা আয় ছিল 60,000 টাকা। সেবা আয়ের সাথে যেহেতু একটি সমন্বয় আছে তাই আমরা এই ঘরে লিখব 60,000 টাকা যোগ অনাদায়ী সেবা আয়। 15,000 টাকা। 15,000 টাকা আমরা এই দুটোকে যোগ করে আমরা 75,000 টাকা এখানে লিখব। আর আয় আছে লভ্যাংশ আয়। লভ্যাংশ আয় আছে এখানে 10,000 টাকা। 10,000 টাকা। আর একটি আয় আছে কমিশন আয় আছে 12,000 টাকা। 12,000 টাকা। আমরা আর কোনো আয় নেই, আমরা এই তিনটি আয় যোগ করে মোট আয় আমরা পেয়ে যাব। তিনটা যোগ করলে আমরা দেখতে পেলাম যে আমাদের হবে হলো 97,000 টাকা। 97,000 টাকা আমরা আউটার কলামে দিব। এবার আমরা এই মোট আয় থেকে বাদ ব্যয়সমূহ
ব্যয়সমূহ আমরা আন্ডারলাইন করে দিলাম এবং ব্যয়গুলো লিখব। ভাড়া খরচে কোনো সমস্যা নেই। ভাড়া খরচ পাবো আমরা। এর মধ্যে ভাড়া খরচ আছে 28,000 টাকা। 28,000 টাকা ভাড়া খরচে অগ্রিম আছে মাইনাস অগ্রিম আছে 8,000 টাকা। 8,000 টাকা তাহলে দাঁড়াবে 20,000 টাকা। ভাড়া খরচের পরে আমরা যাব অবচয় খরচ। অবচয় খরচ আমরা পাবো 7,000 টাকা। 7,000। তারপরে আমরা যাব বেতন খরচ। আমরা পাবো হলো বেতন খরচ হলো অবচয় খরচ হলো 7,000 টাকা। বেতন খরচ হলো 12,000 টাকা। বেতন খরচ 12,000 টাকা। বেতনের সাথে বকেয়া আছে বকেয়া আছে 2,000 টাকা। তাহলে দাঁড়াবে 14,000 টাকা বেতন খরচ। আর একটা হলো সুদ খরচ আমরা দেখলাম আমাদের এখানে আছে 6,000 টাকা। আমরা এই খরচ খাতে আমরা এই 4টি বিষয় পেলাম। এই 4টি বিষয়ের যোগফল আমরা করব মোট ব্যয় বা মোট খরচ আমরা পাবো। মোট খরচ হলো 47,000 টাকা হবে। এই মোট আয় থেকে এবার আমরা দেখতে পাচ্ছি এবার মোট আয় 97,000 টাকা। 97,000 টাকা থেকে আমরা 47,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি। যেহেতু আয়ের পরিমাণটি বেশি ছিল তাহলে হবে নিট আয় হবে। আমরা এই আয়টি আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি 97,000 থেকে এই 47,000 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাব 50,000 টাকা। 50,000 টাকা আমাদের এই প্রতিষ্ঠানের আয় বেরিয়ে গেল। এটি অত্যন্ত সহজ এবং কোনো ঝামেলা নেই। আমরা খুব সহজেই এটি আমরা পেয়ে যাব এবং তোমাদের সামনে আমি আবারও স্ক্রিনে তুলে ধরছি। তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে আমরা কিভাবে এটাকে করলাম। আমরা নবীনা ট্রেডার্স এর বিশদ আয় বিবরণী এবং আমরা আমাদের আয় ব্যয়গুলো আমরা উপস্থাপন করলাম। আমরা এইভাবে এটাকে সমাধান করতে পারি। আমরা এই সমাধানটি করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম খুব সহজে কিভাবে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নবীনা ট্রেডার্সের বিশদ আয় বিবরণীটি শিখলাম। আশা করি তোমরা খুব সহজেই বিষয়টি অনুধাবন করতে পেরেছ। আমরা এই অধ্যায়ের আরও গভীরে যাব এবং পর্যায়ক্রমিকভাবে আমরা সংরক্ষিত আয় বিবরণী, আমাদের শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব বিবরণী এবং কোম্পানির আর্থিক বিবরণী আমরা শিখব। তারপরে আমরা আমাদের বোর্ডের প্রশ্নের মান অনুযায়ী আমরা বিভিন্ন উদ্দীপকের আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা আমাদের সাথেই থাকবা। তোমরা কষ্ট করে হলেও এই ক্লাসগুলো, যেহেতু আমরা স্বাভাবিকভাবে এই আমাদের কলেজের ক্লাসগুলো সঠিকভাবে এখনও পর্যন্ত চালু করতে পারি নাই। আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা এইভাবে নেওয়ার চেষ্টা করছি। তোমরা আমাদের সাথে সহযোগিতা করবে। আমরা সর্বোচ্চ মাত্রা চেষ্টা করব যেভাবেই হোক সহজভাবে
তোমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করার জন্য, যাতে তোমরা সহজেই আমরা আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার আমাদের সিলেবাস সম্পূর্ণ করে আমরা যাতে পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে পারি। আমরা যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্তমান এই অনলাইন ক্লাসগুলো নিয়ে আমরা আরও সবিস্তারে আমরা আমাদের শ্রেণীকক্ষে এই বিশদভাবে আলোচনা করব। তোমাদের সাথে আমাদের কুশল বিনিময় হবে এবং তোমরা আমাদেরকে খুব সরাসরি সামনে থেকে এই সকল সমস্যাগুলো, তোমরা যে সকল সমস্যাগুলো এই অনলাইন ক্লাসে পাবা সেগুলোকে কালেক্ট করে আমাদের সাথে শেয়ার করবা, আমরা সেগুলো সমাধান করব। আমরা সবসময় তোমাদের সাথে আছি। আর এই সময় তোমরা অবশ্যই খুব সাবধানে থাকবে, কারণ বিশ্ব পরিস্থিতি আমাদের কাছে আজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তোমরা সবাই খুব সাবধানে থাকবে এবং নিরাপদ অবস্থানে সবসময় থাকবে। বাইরে ঘোরাফেরা করবে না, অকারণে কখনোই বাইরে যাবে না। আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমরা এই বিশদ আয় বিবরণী, আমরা বহুধাপ বিশিষ্ট যে বিশদ আয় বিবরণী সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সে পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং প্রতি মঙ্গলবার আমি ক্লাসটি নেব। তোমরা সকলেই সহযোগিতা করবে এবং তোমাদের যে সকল সমস্যাগুলো আছে, আজকের এই উদাহরণে যে সকল সমস্যা বা যে ধরনের জিজ্ঞাসা তোমাদের মধ্যে জাগ্রত হবে সেগুলোকে কালেক্ট করে তোমরা আমাকে মেসেজ দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী মঙ্গলবারে আমরা তাহলে বিশদ আয় বিবরণের বহুধাপ বিশিষ্ট আমরা বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব। আমরা এইভাবেই কোনো সহজ উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসব এবং এটা সমাধান করব। তোমরা সে পর্যন্ত আমাদের সাথে থাকবা। আর আমাদের প্রত্যেকটি ক্লাস, প্রত্যেকটি বিষয়ের একটি রুটিন দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে রুটিনটা নিয়ে নিবা এবং সেই রুটিনের আলোকে আমাদের প্রত্যেকটি ক্লাস হচ্ছে। সেই আলোকে তোমরা প্রত্যেকেই প্রাক নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করবা, যাতে আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে, আমরা সবাই সুস্থ থাকি, আমরা সবাই ভালো থাকি। শুভকামনায় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।